আজকে আমরা শুরু করব ক্লাস 6 এর 2 নম্বর সেট, রায়ান ম্যাডিনের 2 নম্বর সেট, পেজ নাম্বার 138। ঠিক আছে, আমি এর আগের ভিডিও অবধি আমি করিয়েছিলাম 1 নম্বর সেট। 1 নম্বর সেটের আমি 4 অবধি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, 5 আর 6 আমরা এখানে জ্যামিতির কিছু পার্ট রয়েছে, আর তারপরে স্তম্ভচিত্র, এই পার্টগুলো আমি আগে 3-4টে চ্যাপ্টার করিয়ে নেওয়ার পর দিয়ে এগুলোর একটা ভিডিও আমি একসাথে করিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমি জ্যামিতি, স্তম্ভচিত্র, ট্যালিমার্ক, এই জাতীয় অঙ্ক যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো আমি এখন করাচ্ছি না। এখন থেকে 5 আর 6 অফ থাকবে। 5 আর 6 নম্বরের অঙ্কগুলো আমরা শিখবো। একেবারে একটা জিস্ট ভিডিও বানিয়ে দেবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টে সেট যখন হয়ে যাবে তখন 4টে সেটের এই যে 4 আর 5-এর নাম্বার যে অঙ্কগুলো আমি করাচ্ছি না, বা 5 আর 6-এর যে অঙ্কগুলো আমি করাচ্ছি না, সেগুলোর একসাথে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, প্রথম 4টে সেট আগে হয়ে যাক। 4টে সেটের আমরা 1, 2, 3, 4 অবধি করে করবো। 5, 6 অফ থাকবে। ঠিক আছে, 5, 6 4টে চ্যাপ্টারের যখন অফ হয়ে যাবে তখন আমি একসাথে ওটার একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমরা শুরু করব 2 নাম্বার সেট। সেটের নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল। ঠিক আছে, পেজ নাম্বার 138। প্রথম অঙ্ক বলে দিয়েছে 2 হেক্টোমিটার 7 মিটার। 2 হেক্টোমিটার 7 মিটার সমান সমান কত মিটার? কিসে নিয়ে যেতে বলেছে? হেক্টো রয়েছে, হেক্টোকে মিটারে নিয়ে যেতে হবে। এই হেক্টোকে মিটারে নিয়ে যেতে হবে। ক ঘর আসছে? 1 ঘর আসছে, তাহলে 1-এর নিচে কটা শূন্য? একটা শূন্য। নিচে যাচ্ছে, নিচে গেলে কি হয়? গুণ হয়। কত দিয়ে গুণ হবে? কত দিয়ে গুণ হবে? এই একটা ঘর, এই একটা ঘর, কটা ঘর আসছে? দুটো ঘর আসছে, তাহলে 2-এর সাথে কত গুণ হবে? 1-এর পেছনে দুটো শূন্য, যোগ 7 মিটার আছে, 7 মিটারই থাকবে। ঠিক আছে, এবার দেখো 2 100 কত হয়? 200 যোগ 7 সমান সমান 207 মিটার। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমি এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 2 হেক্টোমিটার, এই যে হেক্টোমিটারের ঘরে কত রয়েছে? 2 রয়েছে। সেখান থেকে মিটারের ঘরে আসবে, ক ঘর নিচে আসছে? 2 ঘর। 2 ঘর নিচে আসছে, যত ঘর নিচে আসবে ততগুলো শূন্য দিতে হয়, 1-এর পেছনে ততগুলো শূন্য। এই 2 আছে, 2 লিখেছি। নিচে যাচ্ছে, নিচে গেলে কি হয়? গুণ হয়, গুণ চিহ্ন দিয়েছি। ক ঘর নিচে যাচ্ছে? 2 ঘর নিচে যাচ্ছে, তাই 1-এর পেছনে কটা শূন্য দিয়েছি? দুটো শূন্য। তাহলে 2 100 কথায় 200। এবার দেখো 7টা মিটারেই রয়েছে, মিটার থেকে তো আর মিটারে যাওয়া যায় না, মিটার থেকে তো আর মিটারে যাওয়া যায় না, তাই মিটারটা মিটারই থাকবে। তাই 7টা কোনো চেঞ্জ হলো না, 7টা 7ই রয়েছে। 200-র সাথে 7 যোগ হয়ে গেলে 207 মিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি বলেছে? সামান্য ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে পরিণত করো। কাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে? 0.024 তার মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এই অঙ্কগুলো করা একদমই সোজা। আমি আগে করে নিই, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক। দেখো সামান্য ভগ্নাংশে পরিণত করো, এই অঙ্কগুলো যখনই দেয়া থাকবে এরকম টাইপের দেয়া থাকবে, এগুলোকে বলা হয় পৌনঃপুনিক। এগুলোর মাথায় কি বলা হয়? পৌনঃপুনিক বলা হয়। ঠিক আছে, আগে প্রথমে যা আছে সব দেখে দেখে টুকবো। যা আছে দেখো, শূন্য যদি সামনে থাকে, 0 0 3 0 0 2 4 সবকটা সংখ্যা, আগে সবকটা সংখ্যাই দেখে দেখে টুকতে হয়। ঠিক আছে, সবকটা সংখ্যার মধ্যে দেখো যদি শূন্য সামনে দিই, সামনে শূন্যর কোনো দাম থাকে না। ঠিক আছে, তাই আমি এই শূন্যগুলো সামনে বসাই দিই, শুধু 24 আছে 24 দিয়েছি, বোঝা গেছে জিনিসটা। এবার বিয়োগ, বিয়োগ দিয়ে কার কার মাথায় পৌনঃপুনিক নেই? শূন্যর মাথায়, দুটো শূন্যর মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে দুটো শূন্যও যা, একটা শূন্যও তাই। ঠিক আছে, দুটো শূন্যও যা, একটা শূন্যও তাই। ঠিক আছে, তাহলে 24 থেকে শূন্য বাদ দিলে কত হয়? 24ই হয়। এবার আমরা দশমিকের আগের ঘরটা পুরোটা ঢেকে দেবো। কতগুলোর ঘরে পৌনঃপুনিক আছে? দুটো ঘরের মাথায় পৌনঃপুনিক আছে, তাই দুটো নয়,
কার মাথায় পৌনঃপুনিক নেই? একটা ঘরের মাথায় পৌনঃপুনিক নেই, শূন্যর মাথায় না, একটা ঘরের মাথায় পৌনঃপুনিক নেই, একটা ঘরে। এই জায়গায় 2, 3, 5, 4 যা খুশি থাকুক না কেন, আমরা শুধু দেখবো কি যে এর মাথায় পৌনঃপুনিক আছে কিনা। দেখো শূন্যর মাথায় তো পৌনঃপুনিক নেই, তাই একটা শূন্য বসেছে। 24 থেকে শূন্য বাদ দিলে 24 হয়, 990, 990। এটাকে 6 এর ঘরের নামটা দিয়ে কেটেছি, 6 এর ঘরের নামটা দিয়ে কাটলে 4 6 24, 6 এর ঘরের নামটা দিয়ে কাটলে 6 1 6, হাতে রয়েছে 3 আর 9, তার 6 6 কত হয় 36, আর এখান থেকে 3 আর 0 নামে 5 6 30 হয়। ঠিক আছে, আমি যদি ভাগ করে দেখাই এরকম হবে, আমি 6 এর ঘরের নামটা দিয়ে এটা ভাগ করে কেটেছি, 6 1 6, 6 6 কত 36, এখানে 3 আর এখানে 0, 5 6 30, বোঝা গেছে? তাহলে এখানে কত পেলে 165, সেই 165। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি। কটার মাথায় আগে পুরোটা যেমন আছে তেমন দেখে দেখে টুকবো। এখানে যেহেতু সামনে দুটো শূন্য রয়েছে তাই শূন্যগুলো দিইনি, শূন্য দেওয়াও যা না দেওয়াও তাই। ঠিক আছে, বিয়োগ কোনগুলো বিয়োগ করবো? যাদের মাথায় পৌনঃপুনিক নেই। কার মাথায় পৌনঃপুনিক নেই? শূন্যর মাথায়, তাই 24 থেকে শূন্য বাদ দিলে 24ই হয়। যখন ওপরের ঘরটা কমপ্লিট হয়ে যাবে লেখা, তখন দশমিক অবধি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর দেখবো কটা ঘরে পৌনঃপুনিক আছে, দুটো ঘর তাই দুটো নয়। কার মাথায় নেই? একটা ঘরের মাথায় নেই, তাই একটা শূন্য দিয়ে কাটাকুটি করে 4/165। ঠিক আছে, এবার চলে যাবো আমরা 3 নাম্বার শর্ট কোশ্চেনে। আমরা চলে এসেছি তার পরের অঙ্কে। কি বলেছে? 1.35 ভাগ 1.5 সমান সমান কত? ক্লাস 6 এর এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি বোঝাচ্ছি। 1.35 ভাগ 1.5 সমান সমান কত? ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিভাবে করব? আগে যেমন আছে তেমন উপরে টুকবো, ভাগ আছে, এই যে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্নটাকে আমরা এইভাবে ইউজ করব। নিচে কত লিখবো? 1.5, যেটা পরে আছে পরে। এবার দেখো এখানে দশমিক তুললাম, দশমিক তুললে উপরে 1 লিখলাম। কটা ঘর আছে? একটা ঘর, তাই একটা শূন্য। ঠিক আছে, এখানে দশমিক তুললাম, তার বিপরীত দিকে 1 লিখতে হয়। দুটো ঘর আছে, তাহলে দুটো শূন্য লিখলাম। তাহলে এবার গুণ করি, 135কে 10 দিয়ে গুণ করলে হয় 1350, আর এই 15কে 100 দিয়ে গুণ করলে হয় 1500। ঠিক আছে, এবার আমি এই শূন্য এই শূন্য কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা 15 ঘরের যদি নামতা পড়ি, 15 ঘরের নামতা, ঠিক আছে, 15 ঘরের যদি নামতা পড়ি, তাহলে পাবো 9 15 135, 10 15 150। ঠিক আছে, তাহলে 9/10। এবার দেখো ভাগ মানে কি? দশমিক এগোয় না পেছোয়? আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ভাগ হলে দশমিক এগোয়। ক ঘর এগোবে? একটা শূন্য আছে, তাই এক ঘর আগে বসবে। এই যে এক ঘর আগে বসে গেল। 9 আছে, 9 লিখলাম, 9 এর এক ঘর আগে দশমিক দিলাম, আর সামনে দেখতে ভালো লাগার জন্য একটা শূন্য দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এটা যেমন আছে তেমন টুকেছি, এটা যেমন আছে তেমন টুকেছি, এটা ভাগ, ভাগ চিহ্ন এটা, তারপরে এটা। ঠিক আছে, দশমিক নিচে তুললে, নিচে যদি তুলি তাহলে গুণ কোন দিকে করতে হবে? ওপর দিকে। যেদিকে দশমিক তুলবো তার উল্টো দিকে। দশমিক উঠলো 1 দিলাম ওপরে, একটা ঘর আছে তাই একটা শূন্য, উল্টো দিকে দিলাম। এই যে দশমিক উঠলো, ওপরের দশমিক উঠছে, তাহলে নিচে 1 আসবে, তাহলে দুটো ঘর আছে দুটো শূন্য, তাই এটা গুণ করে 1350 হলে, এটা গুণ করে 1500 হলে, এই শূন্য শূন্য কাটলাম, দিয়ে 15 ঘরের নামটা পড়ছি। 15কে 9 দিয়ে গুণ করলে 135 হয়, 15কে 10 দিয়ে গুণ করলে 150 হয়, তা 9/10। এই বাই মানে কি চিহ্ন? ভাগ চিহ্ন। আমি বললাম ভাগ হলে দশমিক এগোয়। ক ঘর এগোবে? একটা শূন্য আছে, তাই 9 এর এক ঘর আগে দশমিক হলো। ঠিক আছে, তারপর অঙ্কে চলে যাবো আমরা। তো পরের অঙ্ক কি বলেছে? 33.1 33.1 সামান্য ভগ্নাংশে পরিণত করো। আগে এরকম করবো, 33.1 ভগ্নাংশে পরিণত করতে বলেছে। ভগ্নাংশ মানে 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, ভগ্নাংশ মানে 100 দিয়ে গুণ, 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, এবার দেখো 3 এর সাথে এই 33 গুণ হয়, তার সাথে এটার সাথে এটা কি হয়? গুণ, তারপরে এইটা যেটা থাকে এই একটা যোগ, আর নিচে কত রয়েছে? 3 আছে, 3 গুণ 1/100 সমান সমান 3 33 কত? 99 যোগ 1, নিচে 3 আছে 3, ওপরে 1/100। ঠিক আছে, 99 আর 1 কত হয়? 100, নিচে 3, এখানে ওপরে 1, নিচে 100, এই 100 100 কেটে গেল, তাহলে উত্তর কত হলো? 1 1 কে এখানে কিছু নেই মানে 1, 1 1 কে 1, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 1 কে 3, এটা হয়ে গেল অ্যান্সার 1 এর 3। আমি আবার বোঝাচ্ছি, যখনই পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করতে বলবে, কি বললাম? যখনই পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করতে বলবে, আগে যেটা যেমন আছে টুকবো,
3 এর সাথে 33 গুণ, 3 33 সং, এই যে 3 এর সাথে 33 গুণ তার সাথে 1 যোগ, এই যে 3 এর সাথে 33 গুণ তার সাথে 1 যোগ, 3 33 সং 99 যোগ 1, 99 আর যোগ 1 করলে 100 হয়। এই নিচে 3 আছে তাই নিচে 3 নিচে 3, ঠিক আছে। যেহেতু পার্সেন্টেজটাকে তুলে আমাকে ভগ্নাংশ পরিণত করতে তুলে দিতে হবে, তাই 100 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। ভাগ করলে আমরা সবসময় নিচে লিখি, কত দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে ভাগ করেছি, তাই 100টাকে নিচে লিখেছি 1/100। এটা যেমন আছে তেমনই আসছে, 99 আর 1 কত 100, ওপর নিচ যেহেতু মিলে যাচ্ছে তাই কাটাকুটি করে দিয়েছি, কেটে গেলে 100 1 100 100 1 100, ঠিক আছে। 100 ঘরের নামটা দিয়ে কেটেছি, 1 1 1 3 1 3 হয়ে গেল 1 3 অ্যান্সার, ঠিক আছে। এটাও স্টার মেরে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে অঙ্ক, পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্কটা একটু বই থেকে সবাই দেখে নেবে। 5 নম্বর অঙ্কে যাচ্ছি আজকে, এবার আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। 15, 20, 25 দ্বারা বিভাজ্য, বলছে 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। যখনই এরকম টাইপের অঙ্ক বলবে, এই যে ক্ষুদ্রতম কথাটা থাকবে, ক্ষুদ্রতম কথা মানেই হচ্ছে লসাগু। কি করতে হয়, লসাগু করতে হয়। ক্ষুদ্রতম কথাটা লেখা থাকলে, কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম কথাটা লেখা থাকে, তাহলে আমরা সেই অঙ্কটাকে লসাগু করি। কার কার লসাগু করব, এই যে এই 3টে ঘর দিয়ে দিয়েছে, 15, 20, 25, 5 দিয়ে কাটছি, 3 5 15, 4 5 20, 5 5 25, তাহলে কি বার করলাম, নির্ণেয় লসাগু সমান সমান এই বাইরে যেগুলো লেখা থাকে সেগুলো লসাগু গুণ করতে হয়। 5, এই যে 5 আছে 5, তারপরে 3 4 5, 3 4 5, এগুলো গুণ করি। 3 5 15, 4 15 60, 60কে 5 দিয়ে গুণ করলে হয় 300, তাহলে লিখবো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 300। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কথা মানে লসাগু করতে হয়। আমি এটা লসাগু করলাম, 5 ঘরের নামটা দিয়ে যায়, 3 5 15, 4 5 20, 5 5 25, ঠিক আছে। লসাগু মানে এই বাইরে যে কটা ঘর থাকবে, বাইরের যে কটা ঘর থাকবে সেগুলোকে গুণ করা। তাই নির্ণয় লসাগু লিখে যে 5 3 4 5, এই যে 5 3 4 5, এগুলোকে গুণ করে 300 পেলাম, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 300। আমরা চলে যাব তারপরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে, বলেছে -5 মিটার উপরে ওঠা। কি বলেছে, -5 মিটার উপরে ওঠার বিপরীত রাশি। বিপরীত মানে কি, উল্টো। তাহলে -5 এর উল্টো কি হয়, +5। এটা মিটার যেমন আছে তেমন, উপরে যেমন আছে তেমন, ওঠাটা যেমন আছে তেমন, বোঝা গেছে। তাহলে -5 মিটার উপরে ওঠার বিপরীত রাশি, বিপরীত মানে উল্টো। তাহলে -5 এর উল্টো কি হয়, +5 মিটার আছে মিটার, উপরে আছে উপরে, উপরে ওঠা আছে ওঠা। এটা গেল আমাদের অ্যান্সার। চলে যাবো তারপর অঙ্কে। তারপর অঙ্ক কি বলেছে, বলেছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত, তাই তো। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে যেখান থেকে আমরা গুনতে পারি, যেই সংখ্যা থেকে আমরা গুনতে পারি, তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত, 1। আমরা 1 থেকে গুনতে পারি, ঠিক আছে। তারপরের অঙ্ক, তারপরের অঙ্ক কি বলেছে, বলছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আঁকা যাবে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে, একটি সরলরেখা আঁকা যাবে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে দেখো একটা মাত্র সরলরেখা আঁকা গেল, বোঝা গেছে জিনিসটা। তারপরের অঙ্ক আমরা চলে যাবো তারপরের অঙ্কে। আমাকে কি বলেছে, বলেছে একটি সমতল, বলছে একটা ঘনবস্তুর নাম লেখো, একটা ঘনবস্তুর নাম লেখো। আমরা ঘনবস্তু কাকে বলে, ঘনবস্তু ইজ ইকুয়াল টু যা কিছুটা স্থান দখল করে থাকে, আর হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বর্তমান, তাকে আমরা ঘনবস্তু বলি। তাহলে এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, পাশে এরকম একটা বাক্স করে নোট ডাউন করে রাখো, পাশে একটা বাক্স করে নোট ডাউন করে রাখো। কি বললাম, ঘনবস্তু কাকে বলে, যা কিছুটা স্থান দখল করে থাকবে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকবে, বর্তমান মানে থাকবে, ঠিক আছে।
তাহলে এখানে আমাকে কি বলছে, একটা ঘনবস্তুর নাম বলতে বলেছে যার কিনা একটা বক্রতল, কটা বক্রতল, বক্রতল মানে এরকম বেঁকা একটা তল থাকবে আর দুটো সমতল মানে দুটো সমান একটা তল থাকবে দুটো। তাহলে সেই রকম ঘনবস্তুর নাম কি, চোঙ। সেরকম ঘনবস্তুর নাম কি, চোঙ। ঠিক আছে, এরকম ওপরে এরকম একটা কৌটো, এরকম একটা কৌটো দেখবা, দুপাশে এই দুটো কি সমতল মানে এই দুটো সমান থাকে, আর মাঝখানে গাঁটা কি হয়, একটু বেঁকা টাইপের হয়। তাহলে এটা সমতল গেল, এটা সমতল গেল, আর এটা কি তল গেল, বক্রতল। বোঝা গেছে? তাহলে একটা চোঙের কটা তল হয়, চোঙের তিনটে তল, দুটো সমতল আর একটা বক্রতল। ঠিক আছে, এখানে বলছে একটি বক্রতল, এই যে একটি বক্রতল পেলাম, দুটি সমতল, এই যে দুটি সমতল পেলাম, কার, চোঙ। চোঙটা কি একটা ঘনবস্তু, ঘনবস্তু কেন, যা কিছুটা স্থান দখল করে থাকে মানে কিছুটা স্থান দখল করে থাকবে, আর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে। ঠিক আছে, আমরা চলে যাবো তার পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে যে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি। বলছে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। রশ্মি এখান থেকে মনে করো একটা সূর্য রশ্মি, সূর্য রশ্মি মানে কি, এই যে সূর্য, সূর্য যে একটা রশ্মি দিচ্ছে আমাদের, যে সূর্যের যে আলো দিচ্ছে সেটা তো সূর্য, এই যে এটা মনে করো সূর্য, এখান থেকে তো আমাকে রশ্মিটা দিচ্ছে, কিন্তু এটা কত দূর অবধি যাবে তার কোনো নির্দিষ্ট জায়গা রয়েছে না, এ যত দূর অবধি যেতে পারে। তাহলে এটার উৎসবিন্দু কোনটা, একটা, কিন্তু এটা কত দূর যেতে পারছে সেটা কি আমরা জানতে পারছি না। তাই রশ্মির কটা প্রান্তবিন্দু হয়, রশ্মি সবসময় একটা প্রান্তবিন্দু হয়। এই যে সূর্য যে রশ্মি দিচ্ছে, এই যে সূর্যের এই পাশ থেকে একটা প্রান্ত পাওয়া যাচ্ছে, কিন্তু কত দূর যাচ্ছে সেটা তো নির্দিষ্ট বলা নেই। তাই রশ্মির কটা প্রান্তবিন্দু হয়, একটা প্রান্তবিন্দু হয়। ঠিক আছে, আমরা চলে যাবো দুয়ের একেরটা। ঠিক আছে, দুয়ের একেরটা দেখো, 2 নম্বর 1-এর মানে 2-এর 1-এর অঙ্কটা কি বলেছে, বলছে 55 মিটার লম্বা একটা বাস। তাহলে একটা বাসের দৈর্ঘ্য কত, একটা বাসের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত বলেছে, 55 মিটার, যার 11 মিটার জল ও কাদার নিচে আছে। কি রয়েছে, যার 11 মিটার জল ও কাদার নিচে রয়েছে, শতকরা কতটা জল ও কাদার ওপরে রয়েছে। ঠিক আছে, মনে করো এরকম একটা লম্বা বাস রয়েছে, কিছুটা হচ্ছে জল আর কাদার নিচে রয়েছে। ঠিক আছে, এটা কাদা আর এখানে হচ্ছে জল। ঠিক আছে, টোটাল বাসটার দৈর্ঘ্য 55 আর 11 মিটার হচ্ছে কাদা আর জলের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে আমার এইটুকু এইটুকু কি করে বার করব, কতটা জলের ওপরে রয়েছে, তো কি করব, টোটালটা কত, 55, 55 থেকে যদি জল আর কাদা বাদ দিয়ে দিই, কি করব, জল আর কাদার যে অংশটা থাকবে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 55 থেকে 11 বাদ দিলে কত হয়, 44 হয়, সেটাই থাকবে ওপরে। তা আমি সেভাবে অঙ্কটা করব। মোট বাসের দৈর্ঘ্য সমান সমান 55 মিটার। ঠিক আছে, জল ও কাদার নিচে আছে কতটা, 11 মিটার। ঠিক আছে, এবার এখান থেকে এটা কি করলাম, এই যে 55 টোটাল, সেখান থেকে জল আর কাদার নিচটা বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিলাম, তাহলে 55 থেকে 11 বাদ দিলে কত হয়, 44 মিটার। সেটা কি রয়েছে, জল ও কাদার কোথায় রয়েছে, ওপরে রয়েছে, তাই তো। তাহলে লিখি জল ও কাদার ওপরে আছে সমান সমান 44 মিটার। এবার আমাকে বলেছে কি যে শতকরা পরিমাণ কত। ঠিক আছে, শতকরা জল ও কাদার ওপর বাসটি আছে, কতটা আছে, টোটাল কতটা বাস ছিল 55, তার মধ্যে ওপরে কতটা রয়েছে 44, কততে, শতকরায় বার করতে হলে 100 দিয়ে গুণ। আগে একটা শিখেছিলাম শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ হলে ভাগ করে দিতে হয় 100 দিয়ে, আর এখানে যেহেতু শতকরাই বার করতে বলেছে তাই এটা শতকরাই বার করতে হলে 100 দিয়ে কি করি, গুণ করি। যখনই শতকরাই বার করতে বলবে তখন সেটা 100 দিয়ে গুণ, কাটছি। ঠিক আছে, 5 11 55, 5 20 100, 5-এর ঘরের নামটা দিয়ে কাটলাম, 5 11 55, 5 20 100, 11 একে 11, 4 20 44, তাহলে 4-এর সাথে 20 যোগ করলে গুণ করলে কত হয়, 80%। কারণ কি আমাকে এখানে শতকরাই বার করতে বলেছে, শতকরাই বার করতে বললে আমরা কি করি, 100 দিয়ে গুণ করি। এবার 100 দিয়ে গুণ করা মানে শতকরা চিহ্ন চলে আসে, এই শতকরা চিহ্নটা মাস্ট অঙ্কে দিতেই হবে, না দিলে অঙ্ক কেটে দেবে। ঠিক আছে, আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। পরের অঙ্ক বলেছে একটা, বলেছে 15.77 মিটার লম্বা বাস,
তার থেকে 2.25 মিটার কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। মোট বাঁশের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, মোট বাঁশের দৈর্ঘ্য বলেছে 15.77 মিটার, সেখান থেকে 2.25 মিটার লম্বা বাঁশ কেটে কি করলো, বাদ দিয়ে দিল, বাদ দিয়ে কি করলো, বাকি অংশকে সমান কটা ভাগে ভাগ করলো, বাকি অংশকে সমান 4টে ভাগে ভাগ করলো, ঠিক আছে। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে আগে কি বার করতে হবে, মোট বাঁশের দৈর্ঘ্য কত, 15.77 মিটার। সেখান থেকে কিছুটা অংশ কি করেছে, বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে দেওয়া মানে বিয়োগ করা, ঠিক আছে। কেটে নেওয়া হলো, কেটে নেওয়া কতটা হয়েছে, 2.25 মিটার, ঠিক আছে। বিয়োগ করি, 2 কত দেখে 7, 5 দেখে 7, দশমিক আছে দশমিক, 15 থেকে 2 বাদ দিলে 13, তাহলে এত মিটার, ঠিক আছে। 13.52 মিটার। তাহলে এখন বাঁশ রয়েছে, বাকি বাঁশের পরিমাণ, টোটাল বাঁশ এত ছিল, সেখান থেকে এতটা কি করলো, বাদ দিয়ে দেওয়া হলো, বাদ দিয়ে দিলে এতটা পড়ে থাকে, তাহলে বাকি বাঁশের পরিমাণ কত, এত। বাকি বাঁশের অংশকে সমান 4টি ভাগে ভাগ করলে প্রতি ভাগের পরিমাণ হবে, প্রতি ভাগের পরিমাণ কতটা হবে, তাহলে মোট বাঁশ কত ছিল, 13.52, তাকে 4 দিয়ে ভাগ, 3 4 12, 13 থেকে 12 বাদ দিলে 1, এখানে দশমিক, দশমিক উঠে এখানে চলে গেল, 5 আছে 5, 3 4 আবার 12, এখানে থাকবে 3 আর 2, এই দুইটা এখানে নামলো, কারণ কি 4 থেকে তো 3 ছোট, 3কে শুধু ভাগ করে দেওয়া যাবে না, তাই এই দুইটা নামানো হলো, ঠিক আছে। এবার দেখো 4 8 কত হয়, 32, মিলে গেল, তাহলে এত মিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য সমান সমান 3.38 মিটার। ক্লিয়ার জিনিসটা, আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি। মোট বাঁশের দৈর্ঘ্য আমাকে কত বলে দিয়েছে, 15.77 মিটার, ঠিক আছে। সেখান থেকে কেটে নেওয়া হলো, কেটে নেওয়া হলো মানে বাদ দিয়ে দেওয়া হলো কত, 2.25 মিটার। বাদ দিয়ে দেওয়ার পর বাকি বাঁশের পরিমাণ মানে কতটা বাঁশ পড়ে রয়েছে, কতটা বাঁশ পড়ে রয়েছে সেটা জানতে হলে টোটালটার থেকে যেটা বাদ দিতে বলেছে সেটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কত হয় 13.52। সেই বাকি বাঁশটাকে আমার প্রশ্নে কটা ভাগে ভাগ করতে বলেছে, 4টে ভাগে ভাগ করতে বলেছে। তাহলে এই বাকি বাঁশটাকে 4 দিয়ে ভাগ করেছি, 3 4 12, 13 থেকে 12 বাদ দিলে 1, 4কে দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তাই পরের ঘরটা নামালাম 5, কিন্তু মাঝখানে তো দশমিক চলে আসছে, দশমিক উঠে এখানে চলে গেল, 3 4 কত হয় 12, 15 থেকে 12 বাদ দিলে 3, 4কে দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই এই দুইটা নামালাম, 4 8 32, মিলে গেল, তাই এত মিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। আমরা চলে যাবো তারপরের অঙ্কে। তো এই অঙ্কটা আমি আগের সেটেও করিয়েছিলাম, 2-এর 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা আগের সেটেও করিয়েছিলাম। এগুলোকে পৌনঃপুনিক বলা হয়, পৌনঃপুনিক যার যার মাথায় থাকবে সেটা রিপিট হয়। তো এই অঙ্কটা এরকম হবে, 0 পয়েন্ট, যেমন 0 পয়েন্ট এর মাথায় তো পৌনঃপুনিক নেই, তাই এটা যেমন আছে তেমন বসলো। 6 এর মাথায় পৌনঃপুনিক আছে আর 3 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 6 আর 3, 6 3, 6 3, এরকম করে রিপিট হতেই যাবে, এর কোনো মিল নেই, ঠিক আছে। এদের কোনো মিল নেই, 6 এর মাথায় পৌনঃপুনিক আছে আর 3 এর মাথায় পৌনঃপুনিক আছে বলে এই জিনিসগুলো পরপর রিপিট হতে যায়, ঠিক আছে। তারপরে আমার কত রয়েছে, 5 এর 6, ঠিক আছে। এখানে রাফ করি, 5/6, একে ভাগ করে দেখি, 5 আছে, 6কে দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে কি নিলাম, 0 নিলাম, 6 8 কত হয় 48, এখানে কত হলো 2, দশমিকের জন্য 0, 3 6 কত 18, আবার 2, আবার 0, আবার 3 6 18, আবার 2, দেখো এই 2টা বারবার রিপিট হয়ে যাচ্ছে না, তাহলে কোন জিনিসটা রিপিট হচ্ছে, 3টা রিপিট হচ্ছে না, তাই 3 এর মাথায় পৌনঃপুনিক দিলাম আর এই 3টা মুছে দিলাম, কারণ কি এই 3টাই বারবার রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এটা মানে কি লিখতে পারি, 0.83
থ্রির মাথায় তো পৌনপুনিক হচ্ছে, তাহলে থ্রির মাথায় পৌনপুনিক মানে কি 0.8333, এটা ডট 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 ডট। বোঝা গেল জিনিসটা? 0.83 মাথায় পৌনপুনিক। কেন থ্রির মাথায় পৌনপুনিক? কারণ কি থ্রিটা বারবার রিপিট হচ্ছে, তাই থ্রির মাথায় পৌনপুনিক মানে কি থ্রিটা বারবার রিপিট হবে, ঠিক আছে। তারপরে কত রয়েছে 3/4, ঠিক আছে, 3/4, 3 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ঠিক আছে। 4 7 কত, 4 7 28, এখানে 2 দশমিকের জন্য এখানে শূন্য নিলাম, 4 5 কত 20, এটা মিলে গেল। তাহলে উত্তর কত হলো এখানে 0.75। 5 এর পর কিছু নেই, তার মানে আমি কি করব 0 দিয়ে দেবো, ঠিক আছে, কিছু 0 দিয়ে দেবো, ঠিক আছে, কারণ কি এটা মিলে গেছে, এটা তাই পেছনে 0 দিয়ে দিলাম। এবার দেখো আমি যদি প্রথমে দুটো করে ঘর দেখি, প্রথমে দুটো ঘরে আর 0 না দিলেও হবে, তুমি 0.75 রাখো, ঠিক আছে। প্রথমে দুটো করে ঘর দেখবো, এখানে 83, এখানে 63, এখানে 83, এখানে 75, ঠিক আছে। আমাকে কি বলেছে ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এই জিনিসটা অনেকে ভুল করে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তা ছোট কোনটা রয়েছে 63, 83 না 75? দেখো 63-র ঘর ছোট, তাই সেই ঘরটাকে আগে দিলাম, এই ঘরটা দিয়ে বিবেচনা করতে বলেছে তাই এই ঘরটা আগে দিলাম। এর থেকে একটু বড় কে 63-র পর একটু বড় 75, 75-এর ঘর কোনটা এটা, তার থেকে একটু বড় কে 5-এর 6, এই যে এই ঘরটা তার থেকে বড়। এবার এর থেকে এ বড়, তাহলে এর দিকে হ্যাঁ, এবার এর থেকে এ বড়, এর দিকে হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তারপরে এই পার্টটা করে দেবে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? এখানে 0.636 এর মাথায় পৌনপুনিক, 3 মাথায় পৌনপুনিক, যার মাথায় পৌনপুনিক হয় সেটা রিপিট হয়ে যায়, দেখো রিপিট করেছি। 5-এর 6, 5-এর 6কে দিয়ে যখন ভাগ করছি দেখো 3টা বারবার রিপিট হচ্ছে, তাই 3-এর মাথায় পৌনপুনিক দিয়ে 3টাকে কি করেছি রিপিট করে দিয়েছি। 3/4, এটা তো ভাগ মিলেই গেছে, তাহলে 0.75 মানে 0.75। প্রথম দু ঘর করে নিচ্ছে, আমাকে কি বলছে ছোট থেকে বড়, আগে কি ছোট লিখতে হয়, তাহলে 63, 83 আর 75-এর মধ্যে ছোটকে এই ঘরটা, তাহলে এই ঘরের মান কোনটা এটা, এটা তাই সবার আগে। তার থেকে ছোট, তার থেকে একটু বড়কে এটা 3-এর 4-এর ঘর, তাই 3-এর 4 লিখেছি। এবার এর থেকে আবার কি বড়, এ বড়, মানে এই ঘরটা বড়, ঠিক আছে। আজকে চলে যাবো 2-এর 4 নম্বর অঙ্কে, ঠিক আছে, আজকে লাস্ট অঙ্ক 2-এর 4 নম্বর অঙ্ক। 2-এর 4 নম্বর অঙ্কে কি বলেছে, বলছে 45 সেন্টিমিটার একটি তামার তার বেঁকিয়ে ওটাকে বর্গাকার বাহুর চারিদিকে দিলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা কত হবে। আচ্ছা, এরকম একটা বর্গাকার চিত্র আছে, এর চারিদিকে কি দেওয়া হলো, তামার তার দেওয়া হলো। চারিদিকে মানে কি, এখান থেকে শুরু করে এখান থেকে ঘিরে, এখান থেকে ঘিরে, এখান থেকে ঘিরে, এটা কি দেওয়া হলো 45 মিটার তামার তার দেওয়া হলো। তাহলে তামার তারের দৈর্ঘ্য কত মিটার ছিল, 45 মিটার, 45 মিটার ছিল। তাহলে এই 45 মিটার যে চারিদিক দিয়ে এটা তারটা দিল মানে কি বেড়া দিল। আর আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বেড়া দেওয়া মানেই পরিসীমা, তাহলে আমি বলতে পারি বেড়া তো দিল 45 মিটার দিয়ে, তাহলে যতটা দিয়ে বেড়া দিচ্ছে সেটাই পরিসীমা। তাহলে লিখতে পারি যে বর্গাকার কি লিখেছি, হ্যাঁ, বর্গাকার বস্তুর পরিসীমা 45 মিটার, কারণ কি 45 মিটার না 45 সেন্টিমিটার বলেছে, 45 সেন্টিমিটার বলেছে, এটা সেমি করে নাও। তাহলে যতটা তামার তার ছিল সেই তামার তার দিয়ে তো চারিদিকে বেড়া দেবে, তাহলে বর্গাকার তামার তার যদি 45 মিটার 45 সেন্টিমিটার আনে, তাহলে বস্তুর পরিমাণ পরিসীমা কত হবে 45 সেন্টিমিটার, মানে 45 সেন্টিমিটার তার এনেছে, 45 সেন্টিমিটার তার দিয়ে চারিপাশে ঘিরেছে। এবার বলেছে বর্গাকার বস্তুর একটি বাহুর মান কিভাবে বার করব, পরিসীমা দেওয়া রয়েছে বলে পরিসীমা ভাগ 4, পরিসীমা কত হয়েছে 45, তাকে 4 দিয়ে ভাগ করছি, 4 11 44, 1 দশমিক দিয়ে 0, 4 দুগুণে 8,
এখানে কত রয়েছে 2, তাহলে এখানে করছি 2 দশমিকের জন্য 0, 4 5 20, বোঝা গেছে? তাহলে এত মিটার। ঠিক আছে, আবার বলছি, তামার তারের দৈর্ঘ্য 45 সেন্টিমিটার হলে সেই 45 সেন্টিমিটার দিয়ে তো বেড়া দেবে, তাহলে বেড়া মানেই তো পরিসীমা, তাহলে পরিসীমা কত হবে? 45 সেন্টিমিটারই হবে। এবার বলছে বর্গাকার বস্তুর একটি বাহুর মান, একটি বাহুর মানের সূত্র কি হবে? একটি বাহুর মানের সূত্র হবে পরিসীমা ভাগ 4। কেন? কারণ কি আমাকে এখানে পরিসীমা বলে দিয়েছে 45 মিটার, তাহলে পরিসীমা যখন বলা থাকবে তখন সেই অঙ্কটা আমার করা বহুত সোজা হয়ে যাবে একটি বাহুর মান বার করার ক্ষেত্রে। তাহলে বর্গাকার বস্তুর একটি বাহুর মানের সূত্র কি? পরিসীমা ভাগ 4। পরিসীমা কত বার করলাম? এই যে 45, তাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 11 44, 1, 4কে দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে 0 নিলাম। 4 দুগুণে 8, 8 থেকে 10 থেকে 8 বাদ দিলে কত? 2, এই 2টা এখানে দিলাম, দশমিকের জন্য একটা 0 নিলাম, 4 5 20, তাহলে 11.25 মিটার। তাহলে একটি বাহুর মান 11.25 মিটার। ঠিক আছে, আজকে এত দূর অবধি অঙ্ক থাকবে। এই কটা অঙ্কর মধ্যে যদি কোনো কারোর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কর নাম্বার দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরের দিন যখন ভিডিও করব তখন আমি সেই অঙ্কটা দিয়েই অঙ্কটা করানো শুরু করব। ঠিক আছে, আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমরা প্রত্যেকটা ভিডিও যে যেখানে পারবে সে সেখানে একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা ফ্রিতে এরকমভাবে আমি রায়মার্টিনে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এরকম ধরে ধরে কোশ্চেনগুলো করাতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এটুকুই।